হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং, ওয়েলকাম টু এ নিউ ব্লগ। তো আজকের ব্লগটা এখন থেকে স্টার্ট করছি। এখন ঘড়িতে অলমোস্ট 8টা বাজে। আমি ফ্রেশ হয়ে পড়তে বসে গেছি। তো এখন ফার্স্ট শুরু করব জিওগ্রাফি অফ ওয়েস্ট বেঙ্গল দিয়ে। তো ফার্স্ট যেটা করব সেটা হচ্ছে ফিজিওগ্রাফিক ডিভিশন অফ ওয়েস্ট বেঙ্গল। তার প্রথম পার্ট হচ্ছে নর্দার্ন মাউন্টেন, দেন ওয়েস্টার্ন প্লেটু, দেন হচ্ছে প্লেইন অফ নর্দার্ন অ্যান্ড সাউথ বেঙ্গল, যার মধ্যে ডেল্টা রিজিয়ন আছে, স্যান্ডি কোস্টাল প্লেইন আছে এবং সুন্দরবন প্লেন্স আছে। এবং এই চ্যাপ্টারটা থেকে ডাব্লিউবিসিএস এর কোশ্চেন তো আসেই, ইভেন বিভিন্ন স্টেট পিএসসি বা ইউপিএসসিতে কিছু কিছু কোশ্চেন দিয়ে দিয়ে থাকে। ঠিক আছে, এই পার্টের মধ্যে ইম্পর্টেন্ট যেগুলো আছে, যেমন নর্দার্ন মাউন্টেন রেঞ্জের বিভিন্ন পিকের নামগুলো পড়তে হবে, যেমন সিঙ্গালিলা রেঞ্জের কোন পিকটা সব থেকে উঁচু, যেমন সান্দাকফু, ফালুট, সবরগ্রাম এইগুলো। তারপরে ইস্টার্ন মাউন্টেন রেঞ্জের পিকগুলো পড়তে হবে, যেমন রায়চূলা, তারপরে হচ্ছে সিনচুলা এইগুলো। তারপর ওয়েস্টার্ন প্লেটু অঞ্চলের মাটি কীরকম, তারপরে ওই অঞ্চলের বিভিন্ন হিল রেঞ্জেরগুলোর নাম, বিভিন্ন হিল স্টেশনের নাম, যেমন অযোধ্যা, বাঘমুন্ডি, পাঞ্চেত, ভান্ডারি হিল, তারপরে হচ্ছে মহাভাগ্নে পাহাড়, তারপরে শুশুনিয়া পাহাড়, বিহারীনাথ পাহাড়। যেমন হিল স্টেশনের মধ্যে ডুয়ার্স আছে, দার্জিলিং, শিলিগুড়ি, কার্শিয়াং, কালিম্পং, জলঢাকা, এই নামগুলো পড়তে হবে। এবং প্লেন্সের মধ্যে তরাই রিজিয়ান, ডুয়ার্স রিজিয়ান, তারপরে বরেন্দ্রভূমি, দিয়ারা, তাল, এইগুলো ডিটেলসে পড়তে হবে। এবং সাউথ বেঙ্গলের মধ্যে রার রিজিয়ান আছে, ডেল্টা প্লেন আছে, সুন্দরবন ডেল্টা পুরো সম্পর্কে পড়তে হবে। তারপরে স্যান্ডি এবং কোস্টাল প্লেন সম্পর্কে পড়তে হবে। এই জায়গাগুলো পড়লে পরে খুব ইম্পর্টেন্ট জায়গা আছে এইগুলো, আর এগুলো পড়ে নিলে পরে চ্যাপ্টারটা পুরোপুরি ক্লোজড। তো সকালে 2 ঘন্টা পড়া হয়ে গেছে, 8টা থেকে 10টা পর্যন্ত। সকালের জিওগ্রাফিটা প্রায় কমপ্লিট। ঠিক আছে, তো এখন আমি হিস্ট্রি নিয়ে বসেছি। এখন 10টা 15 বাজে। তো এখন 2 ঘন্টা এখন হিস্ট্রিটা পড়বো। তা হিস্ট্রির মধ্যে যে পার্টটা পড়বো আজকে সেটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট। এবং আইএনএমের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে রেভলিউশনারি অ্যাক্টিভিটিস অ্যান্ড রেভলিউশনারি বিভিন্ন অর্গানাইজেশনগুলো। ঠিক আছে, যেমন মিত্রমেলা, অনুশীলন সমিতি, অভিনব ভারত, তারপরে ঢাকায় অনুশীলন সমিতি, হিন্দুস্তান রিপাবলিকান অ্যাসোসিয়েশন, ভারত মাতা সোসাইটি, তারপর ভারত নজন সভা, হিন্দুস্তান সোশ্যালিস্ট রিপাবলিকান অ্যাসোসিয়েশন, এদের প্রতিষ্ঠাতার নাম, তারপরে কে কে মানে এর ফাউন্ডার কে, তারপরে কোথায় এটা তৈরি হয়েছে, এদের ফাউন্ডেশন ইয়ার, এইগুলো পড়ছি। তারপরে ধরো বিভিন্ন রেভলিউশনারি যেমন অর্গানাইজেশনগুলো আছে আউটসাইড ইন্ডিয়াতে, যেমন হচ্ছে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, যেমন 4টে আছে। তারপরে গদর পার্টি, ইন্ডিয়ান হাউস, ইন্ডিয়ান হোম রুল সোসাইটি, তারপর ইন্ডিয়ান ন্যাশনাল আর্মি, তারপরে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড গভর্নমেন্ট। ঠিক আছে, যেমন এখানে একটা আছে যে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, সেটা প্রথম তৈরি করে কিন্তু তারকনাথ দাস 1907-এ, যেটা ক্যালিফোর্নিয়াতে অবস্থিত। পরবর্তীতে আবার তৈরি করে ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, যেটা তৈরি করে লালা হরদয়াল এবং বীরেন্দ্র 1914 সালে, এবং যেটা অবস্থিত বার্লিনে। পরবর্তীতে পরের বছরেই ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ অ্যান্ড গভর্নমেন্ট তৈরি করে রাজা মহেন্দ্র প্রতাপ, যেটা কাবুলে অবস্থিত। এবং 1942 সালে ফাইনালি রাসবিহারী বোস তৈরি করে গভর্নমেন্ট ইন্ডিয়ান ইন্ডিপেন্ডেন্স লিগ, যেটা টোকিওতে অবস্থিত। তাই এই লিস্টগুলো পুরোপুরি ইম্পর্টেন্ট আছে। ডাব্লিউবিসিএস তো অবশ্যই আছে, বিভিন্ন স্টেট পিএসসি, তারপরে ইউপিএসসি বা আরও এক্সামের জন্য এটা ইম্পর্টেন্ট আছে। তো এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে, তারপরে যেমন বিভিন্ন রেভলিউশনারি অ্যাক্টিভিটিসের মধ্যে মার্ডার অফ র্যান্ড এবং আরেস্ট, তারপরে অ্যাটেম্প টু মার্ডার কিংসফোর্ড, মানিকতলা বোম কনস্পিরেসি কেস, মার্ডার অফ জ্যাকসন, তারপরে মার্ডার অফ কার্জন উইলি, অ্যাটেম্প টু মার্ডার হার্ডিন্স, যেটা দিল্লি বোম কেস নামে পরিচিত, তারপরে কাকুরি টেন্স কনস্পিরেসি কেস, তারপর মার্ডার অফ স্যান্ডার্স এসপি অফ দ্য লাহোর, তারপরে অ্যাসেম্বলি বোম কেস, যেটা দিল্লি কনস্পিরেসি কেস নামে পরিচিত, তারপর চিটাগং আর্মারি রেড, মার্ডার অফ মাইকেল ও ডায়ার। এই জায়গাগুলো খুব ইম্পর্ট্যান্ট আছে এবং এই জায়গা থেকে ডাব্লিউবিসিএস ছাক্কা নাম্বার পাওয়া যায়। ঠিক আছে, তো সবাইকে রিকোয়েস্ট থাকলো এই জায়গাটা খুব ভালোভাবে তৈরি করবে। ঠিক আছে, যাতে কোনো কিছু মিস না যায়। এবং বেশি কিছু পড়ার দরকার নেই, যেগুলো পড়বে সেগুলো হচ্ছে ইভেন্টের নাম বা কেসের নাম, কোথায় হয়েছিল, ইয়ারটা, এবং এই কেসের সঙ্গে কারা কারা জড়িত, এবং এই কেসের ফাইনাল রেজাল্টটা কী হয়েছে। ব্যাস এইটুকু ইম্পর্টেন্ট আছে, আর বেশি ডিটেলসে যাওয়ার দরকার নেই। ঠিক আছে, আর যেগুলো ইম্পর্টেন্ট সেগুলো বলে দিলাম। আর তোমরা আইএনএমের জন্য যে বইটা ফলো করবে সেটা হচ্ছে সোনালী বানসল ম্যামের বইটা ফলো করবে। বাট আমি এখন যে বইটা থেকে করছি সেটা হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের ডাব্লিউবিসিএস ম্যানুয়াল। এই বইয়ে পুরো লিস্ট করে দেওয়া আছে বলে এখান থেকে তৈরি করছি। বাট এর যদি ব্রিফ চাও, মানে খুব আরও ডিটেলসে চাইতে গেলে পরে সেটা পড়তে হবে তোমাকে সোনালী বানসল ম্যামের বই থেকে। বইয়ে খুব সুন্দর করে দেওয়া আছে, সুতরাং বইটা কিনে নাও এবং পড়তে শুরু করে দাও, এবং এই চ্যাপ্টারটা খুব ভালোভাবে প্রস্তুত করে নাও। তো চলো তোমরা ব্লগটা পুরো দেখতে থাকো, আর আমি এখানে পুরো চ্যাপ্টারটা তৈরি করে ফেলি।
আমার চ্যাপ্টারটা প্রায় কমপ্লিট এবং তোমরা দেখতে পাচ্ছ যে আমি পড়ার সময় মানে বেশি করে হাইলাইটার ইউজ করি, যেটা আমার পরবর্তীতে রিভিশন দিতে খুব সুবিধা হয়। তোমাদের একটা রিকোয়েস্ট করব যে পড়ার সময় হাতে কলমে বেশি নোট না বানিয়ে, মানে খুব দরকার না পড়লে নোট বানানোর দরকার নেই। আর বইয়ে যদি স্পেসিফিক দেওয়া থাকে দেন ওখানে হাইলাইটার ইউজ করো, পরবর্তীতে তোমার পড়তে সুবিধা হবে রিভিশনের টাইমে, ঠিক আছে? তো এখন আমি যে জায়গাটা পড়ছি সেটা হচ্ছে ফেমাস ট্রায়াল। বিভিন্ন যে ফেমাস ট্রায়ালগুলো হয়েছিল, যেমন বাহাদুর শাহ জাফরের যে ট্রায়াল হয়েছিল, তাকে ওই রেঙ্গুনে নির্বাসিত করা হয়েছিল। তারপর এস এন ব্যানার্জির ট্রায়াল কন্টেম্প্ট অফ কোর্টের জন্য, তার বেঙ্গলি নিউজ পেপারের জন্য। বাল গঙ্গাধর তিলকের যে 3বার ফেমাস ট্রায়াল হয়েছিল 1897, 1908, 1916। তারপর অরবিন্দ ঘোষ সহ 37 জনের যে ফেমাস কেস ট্রায়াল আলিপুর বোম কনস্পিরেসি কেসে, সেটা হয়েছিল 1908-এ। তার ভগৎ সিংয়ের যে কেস ট্রায়াল, যার জন্য তার ফাঁসি হলো 23শে মার্চ 1931। এবং লাস্ট হচ্ছে আইএনএ ট্রায়াল, যেখানে শাহনওয়াজ খান, পি.কে. সেইগাল এবং জি.এস. ধিলন ছিলেন। রেড ফোর্টে যে ট্রায়াল হয়েছিল। এই জায়গাগুলো পড়ে নিচ্ছি কারণ এখান থেকে বিশেষ কোয়েশ্চেন আসে, ঠিক আছে? হ্যালো এভরিওয়ান, সবাইকে ওয়েলকাম। তো তোমরা দেখলে যে আমি সকাল থেকে আজকে ইন্ডিয়ান ন্যাশনাল মুভমেন্ট চ্যাপ্টারটা পড়ছিলাম, ঠিক আছে? আর হয়তো কিছুটা একটুখানি বাকি আছে, বাকিটা সব করে ফেলবো, আজকেই করে ফেলবো। তো ফার্স্টে আমি পড়েছিলাম আজকে রেভলিউশনারি অর্গানাইজেশন বা বিভিন্ন যে রেভলিউশনারি যে অ্যাক্টিভিটিসগুলো হয়েছিল ওইগুলো পড়েছিলাম। তারপরে শুরু করেছিলাম যে ভেরিয়াস পার্সোনালিটি, যেগুলো ইন্টারন্যাশনাল মুভমেন্টে প্রচুর পরিমাণে ইম্পর্ট্যান্ট আছে, ঠিক আছে? এবার ন্যাশনাল মুভমেন্ট বলতে শুধুমাত্র কতগুলো গান্ধীজির কতগুলো বিদ্রোহ করে চলে গেলে, তারপরে হয়তো আরও আদার্স কিছু বিষয় করে চলে গেলে, কিন্তু কিছু কিছু বিষয় থেকে যায় যেগুলো খুবই ইম্পর্টেন্ট। তাদের মধ্যে একটা ইম্পর্টেন্ট পার্ট হচ্ছে ভেরিয়াস পার্সোনালিটি, ঠিক আছে? বেঙ্গল থেকে কারা কারা ছিল, বোম্বে থেকে কারা কারা ছিল, মাদ্রাস থেকে কারা কারা ছিল, বা বিদেশ থেকে কারা কারা ইন্টারন্যাশনাল মুভমেন্টে পার্ট নিয়েছিল, তাদের সম্পর্কে পড়া, তাদের অ্যাক্টিভিটিস, তারা কোন কোন বিদ্রোহে যোগদান করেছিল, তারা কী বুক লিখেছিল, তাদের লাইফের মোটো কী ছিল, তাদের আইডিওলজি কী ছিল, ঠিক আছে? এই সমস্তভাবে এই জিনিসগুলো করা দরকার। আর নিতিন সিংহানিয়া স্যারের যে ম্যানুয়ালস বইটি আছে, ওই বই থেকে আমি করছিলাম। তো ওই বইয়ে তোমার ওই পার্সোনালিটিগুলো খুব সুন্দর করে দেওয়া আছে, ঠিক আছে? এবং ওই বইটার লাস্টের দিকে দেখবে ও শুধুমাত্র বেঙ্গল থেকে কারা কারা জয়েন করেছিল ন্যাশনাল মুভমেন্টে, তার টোটাল 40টা লিস্ট দেওয়া আছে, ঠিক আছে? এবং প্রত্যেকজনকে নিয়ে একটা ব্রিফ আলোচনা করা আছে। আমি এখান থেকে পড়ছিলাম এবং এর আগে চ্যাপ্টারটা আমি এখান থেকে তৈরি করেছি। তোমাদের আমি একটা কথাই বলবো যে এই চ্যাপ্টারটা যখন তৈরি করবে ওই বইটা মাস্ট পড়তেই হবে তোমাদের। খুব ইম্পর্টেন্ট জায়গা, খুব ভালো ভালো ইনফরমেশন আছে, যে কোনো এক্সামের জন্য ইম্পর্টেন্ট আছে, ঠিক আছে? সামনে আমার এমটিএস এক্সাম আছে 26 তারিখে, তার জন্য আমি রিভিশন দিচ্ছি। আমার রিভিশন মোটামুটি হয়েছে, আর একটু দিতে হবে, ঠিক আছে? আজকে টোটাল 20টা করার কথা ছিল, তো 20টা করতে পারি না, এখনও 10-15টা হয়েছে। বাকি 4-5টা বা আরও দেখি, যদি আরও 5-6টা করতে হলে করে ফেলবো। তো তোমরা এই চ্যাপ্টারটা খুব গুরুত্ব সহকারে পড়বে, ঠিক আছে? একদম অবহেলা করবে না। শুধু গান্ধীজি পড়ে চলে গেলে একদম চলবে না। ন্যাশনাল মুভমেন্টে এখন পিএসসি বলো বা যে কোনো বডি বলো, ন্যাশনাল মুভমেন্ট থেকে ডিপলি কোশ্চেন দিচ্ছে, ঠিক আছে? তারপরে একটা ট্রেন্ড চলে এসেছে, যেমন হচ্ছে ন্যাশনাল মুভমেন্টে ওমেনদের মানে মহিলাদের কী ভূমিকা আছে। এটা একটা খুবই গুরুত্বপূর্ণ একটা সেগমেন্ট, ঠিক আছে? প্রত্যেকটা মুভমেন্টে যখন তোমরা ধরো আইন অমান্য আন্দোলন পড়লে, ঠিক আছে, বা এনসিএম পড়বে, নন কপারেশন পড়লে, বা সিডিএম পড়লে, বা হচ্ছে কুইট ইন্ডিয়া মুভমেন্ট পড়লে, চেষ্টা করবে যে ওই সমস্ত মুভমেন্টে কোন কোন মহিলারা অংশগ্রহণ করেছে, ঠিক আছে? এখন পিএসসি বা অন্য কোনো আদার্স বোর্ড বলো বা ইউপিএসসি বলো, তারা কিন্তু এখন ওই ওমেন পার্টিসিপেশন বা ওমেন এম্পাওয়ারমেন্টের উপর যোগ দেওয়ার জন্য তারা ওই বিভিন্ন মুভমেন্টে কারা কারা জয়েন করেছিল তাদের কথা উল্লেখ করতে চাচ্ছে। তারপরে 1857 রিভল্টে কোন কোন মহিলা ছিল, বা তার আগে কোন কোন মহিলা ব্রিটিশদের বিরুদ্ধে যুদ্ধ করেছিল বা ব্রিটিশ বিরোধী কোনো আন্দোলন অংশগ্রহণ করেছে, তাদের লিস্ট একটা করে নেবে, যেটা পরীক্ষার জন্য খুবই ইম্পর্টেন্ট হবে। আমিও করেছি, এখনও করতে বাকি আছে। এবং দেখবে কিছু কিছু প্রিভিয়াস ইয়ার কোয়েশ্চেন সলভ করবা, বা হয়তো অন্য কোনো হয়তো মানে ভালো ভালো ওয়েবসাইট থেকে কোয়েশ্চেন সলভ করবা, সে জায়গায় কিছু কিছু স্পেসিফিক মহিলাদের নাম পাবা, সেই নামগুলো কিন্তু খাতায় লিখে রাখবে, তাহলে তোমাদের সুবিধা হবে পরবর্তীতে রিভিশন করার টাইমে, ঠিক আছে? তো এতগুলো কথা বলার ছিল। তো এখন দেখা যাক, ফার্স্ট স্লটটা আমার কমপ্লিট হয়ে গেছে। আমার এখন মোটামুটি ঘড়িতে অলরেডি 1:05 বেজে গেছে। এখন আধ ঘন্টা পড়বো, 8 ঘন্টা রিভিশন দেবো, দেন স্নান খাওয়া দাওয়া করার পর নেক্সট স্লটে বসবো। এবং নেক্সট স্লটেও ভাবছি ইতিহাসটা রাখবো, ঠিক আছে? কারণ আমার 26 তারিখে পরীক্ষা আছে, আমার রিভিশন দরকার।
তো নেক্সট স্লটে ইতিহাসই রাখবো, 2 ঘন্টা পড়বো, তারপরে সন্ধ্যাবেলায় হয়তো ভূগোল স্টার্ট করতে পারি, তারপর হয়তো পলিটি। তো তোমরা পুরো ভিডিওটা দেখতে থাকো এবং আরও অনেক কিছু ইনফরমেশন তোমাদের দেবো আমি, সেগুলো দেখতে থাকবে, ঠিক আছে। আর একটা কথা বলার আছে যে ভিডিওটা অবশ্যই ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও, আর যদি এই চ্যানেলে প্রথম হয়ে থাকো তুমি, তাহলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও। অনেক ইনফরমেশন তোমাদের আমি দেবো, জানতে পারবা, তারপরে কোন কোন বিষয় কী পড়তে হবে না পড়তে হবে সব কিছু বলবো তোমাদের, শুধু আমার সঙ্গে থেকো একবার, সব কিছু জানতে পারবো। তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো। তো দুপুরবেলায় লাঞ্চ করে একটু শুয়েছিলাম, তারপর এখন 4টে বাজে, তো এখন পড়তে বসে পড়েছি। তো ফার্স্ট কাজ হবে আমি আগে যেটা পড়লাম সেটাকে রিভিশন দিয়ে তারপরে নেক্সট চ্যাপ্টার শুরু করব। তো নেক্সট চ্যাপ্টার বলতে আজকে যেটা পড়বো, বেঙ্গল থেকে যে সমস্ত লিডারগুলো পার্টিসিপেট করেছিল ইন্টারন্যাশনাল মুভমেন্টে, তাদের সম্পর্কে একটু ব্রিফলি পড়বো, এবং এটাও পড়বো আমি হচ্ছে নিতিন সিংহানিয়া স্যারের ম্যানুয়াল বই থেকে, ঠিক আছে। তাদের মধ্যে উল্লেখযোগ্য যেমন হচ্ছেন রাজা রামমোহন রয়, দ্বারকানাথ টেগর, দেবেন্দ্রনাথ টেগর, দীনবন্ধু মিত্র, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়, কেশবচন্দ্র সেন, শিশির কুমার ঘোষ, উমেশচন্দ্র ব্যানার্জি, আনন্দমোহন বোস এবং এস.এন. ব্যানার্জি বা সুরেন্দ্রনাথ ব্যানার্জি, এই কজনকে নিয়ে আজকে পড়াশোনা করব, ঠিক আছে। আরও অনেক আছে, 40টা টোটাল লিস্ট আছে, আজকে এই 10টাই পড়ব। এই জায়গা থেকে নর্মাল কোশ্চেন সবাই পারবে, ধরো কিছু কিছু কোশ্চেন আছে যেগুলো একটু মানে কঠিন টাইপের, যেমন ধরো কোশ্চেন দিল যে জেনারেল অ্যাসেম্বলিজ ইনস্টিটিউশন এটা কে প্রতিষ্ঠা করে, ঠিক আছে। উত্তর কিন্তু আলেকজান্ডার ডাফ, বাট কোশ্চেনটা কী জন্য দেবে যে জেনারেল অ্যাসেম্বলি ইনস্টিটিউশন এর বর্তমান নামটা কি, স্কটিশ চার্চ কলেজ, এবং আলেকজান্ডার ডাফ যে প্রতিষ্ঠা করেছে তাকে কে হেল্প করেছে, অ্যান্সার হবে রাজা রামমোহন রয়। এই ধরনের কিছু মানে মানে আনএক্সপেক্টেড কোশ্চেন তোমাকে রেডি রাখতে হবে, ঠিক আছে, যেগুলো পরীক্ষায় পড়ে যেতে পারে, এবং তার জন্য তোমাকে এই পার্টটা খুব ভালোভাবে প্রস্তুত করতে হবে। আর সত্যি কথা বলছি, এই বইয়ে কিন্তু এই পার্টটা খুব সুন্দর করে দেওয়া আছে, একদম পয়েন্ট ওয়াইজ দেওয়া আছে, একবার শুধু পড়ে নেবে সমস্ত পয়েন্ট মুখস্থ হয়ে যাবে, ঠিক আছে। প্রত্যেকটা ক্যারেক্টারের একটা ব্রিফ ডিসকাশন এখানে পেয়ে যাবে, সুন্দরভাবে দেওয়া আছে, আমি এখান থেকে তৈরি করেছি। তোমাদের রিকোয়েস্ট করব এই জায়গা থেকে, এই বই থেকেই 40 জনের পুরো ফুল ডিটেলস ইনফরমেশন জেনে নাও, যেগুলো পরীক্ষার জন্য তোমার খুব হেল্প করবে, আর কোনো জায়গা থেকে পড়ার দরকার নেই। সো আমার পড়া প্রায় কমপ্লিট, তোমরা দেখতে পাচ্ছ, আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি, ঠিক আছে। তো আজকে 10টাই করতে পেরেছি, কালকে দেখা যায় বাকিগুলো করব। তো তোমরা ব্লগটা পুরোপুরি দেখতে থাকো, আরও অনেক কিছু পড়ার বাকি আছে আজকে। সো লেটস কন্টিনিউ দ্য ব্লগ। এখন ঘড়িতে 8:30 বাজে, আর আমার হিস্ট্রি রিভিশন দেওয়া পুরোপুরি কমপ্লিট। পার্সোনালিটি 10টা করেছি এবং আরও এক্সট্রা বিষয়গুলো রিভিশন দিয়ে নিয়েছি। তো এখন যেটা স্টার্ট করব সেটা হচ্ছে জুলাই মাসের অ্যাচিভার্স, যেখানে ওই জানুয়ারি থেকে জুনের পুরো কম্পাইলেশন দেওয়া আছে। ওই জায়গাতে মানে WBCS প্ল্যানার একটা ইম্পর্টেন্ট জায়গা আছে, সেটা হচ্ছে ভারতবর্ষের বিভিন্ন স্থাপত্য এবং পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থাপত্য। এই জায়গাটা খুব ভালোভাবে দেখে নিচ্ছি, কারণ এখান থেকে স্ট্যাটিক হিসেবে কোশ্চেন তোমাকে দিতে পারে, ঠিক আছে। যেমন তাজমহল কে তৈরি করে, শান্তিস্তূপ, তারপর হচ্ছে লায়ন ক্যাপিটাল, অজন্তা গুহা, ইলোরা গুহা, তারপর অজন্তা গুহাতে কী আছে, ইলোরা গুহাতে কী আছে, যেমন বৌদ্ধ, জৈন, হিন্দু, এই তিনটের নিদর্শন কোন গুহাতে পাওয়া যায়, ইলোরা গুহাতে। অজন্তা গুহাতে একমাত্র বুদ্ধিজম বা হচ্ছে জাতাকা স্টোরিজ যেটাকে বলা হয় হচ্ছে আর্লিয়েস্ট লাইফ অফ বুদ্ধা সম্পর্কে বলা আছে। নালন্দা বিশ্ববিদ্যালয় কে তৈরি করে, এরকম টাইপের কিছু কিছু কোশ্চেন তৈরি করে নিচ্ছি। যেমন মহাবলীপুরমের রথ মন্দির, কৈলাসনাথ মন্দির, ইলোরার কৈলাস মন্দির যেটা মনোলিথিক স্ট্রাকচার, এটা তৈরি করেছে রাষ্ট্রকূট রাজা প্রথম কৃষ্ণা, ঠিক আছে। এই জায়গাগুলো দেখে নিচ্ছি এখানে, এবং এখানে কিন্তু অ্যানশিয়েন্ট থেকে শুরু করে মিডেভাল প্লাস আইএনএম প্রত্যেকটা জায়গার কিন্তু এখানে আর্কিটেকচারের নাম দেওয়া আছে এবং কে তৈরি করেছে এবং তাদের সম্পর্কে গুরুত্বপূর্ণ তথ্য দেওয়া আছে, ঠিক আছে। এবং কোন জায়গাটা ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ লিস্টে জায়গা পেয়েছে সেটাও পুরোপুরি দেওয়া আছে ইয়ার ধরে। তো এবার যাদের কাছে অ্যাচিভার্স আছে তারা তো এই বিষয়টা পড়বেই, এবং যাদের কাছে নেই তাদের রিকোয়েস্ট করবো বইটা কিনে নিয়ে এই জায়গা থেকে এই বিষয়গুলো পড়ে নিতে, কারণ এই বিষয়গুলো এক জায়গায় দেওয়া আছে, তোমাকে চারিদিকে খুঁজে বেড়াতে হবে না, ঠিক আছে। সুতরাং সবাই চেষ্টা করবে যে এই বইটা থেকে এই বিষয়টা পুরোপুরি কভার করে নিতে, আর এখান থেকে কোশ্চেন অবশ্যই পরীক্ষাতে আসে, ঠিক আছে। এবং নেক্সট দেখতে হবে পশ্চিমবঙ্গে বিভিন্ন স্থাপত্য আছে, যেমন আদিনা মসজিদ, বড়সোনা মসজিদ, শান্তিনিকেতন, বেলুর মঠ, ভিক্টোরিয়া মেমোরিয়াল, হাওড়া ব্রিজ, হাজারদুয়ারি, কোচবিহারের রাজবাড়ি, দক্ষিণেশ্বর মন্দির, বিড়লা প্ল্যানেটোরিয়াম,
ভারতীয় জাদুঘর এবং মহাকর্ণ বা রাইটেস বিল্ডিং, এদের প্রত্যেকটা অবস্থান কোথায় অবস্থিত, প্রতিষ্ঠাতার নাম এবং কিছু গুরুত্বপূর্ণ তথ্য তোমাদের জানতেই হবে। ঠিক আছে, এবং এইগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট WBCS এর জন্য, এবং এইখান থেকে কোশ্চেন অবশ্যই আসে। ঠিক আছে, এগুলো হচ্ছে স্ট্যাটিক পোর্শন যেগুলো তোমাকে প্রস্তুত করতেই হবে। তো আমার প্রায় কমপ্লিট প্রস্তুত করা। ঠিক আছে, তোমাদের আমি দেখিয়ে দিচ্ছি কোনগুলো করেছি, কীভাবে প্রস্তুত করেছি। ঠিক আছে, আর বাকিদের তোমাদের সবাইকে রিকোয়েস্ট করবো যে বইটা কিনে নিতে। যাদের কাছে নেই বইটা অবশ্যই কেনো, আর যাদের কাছে আসে তারা বইটা দেখে পুরোপুরি পড়া করে ফেলো। ঠিক আছে, কারণ এই জায়গাটা মোস্ট ইম্পর্ট্যান্ট আছে। ঠিক আছে, আর এত সুন্দরভাবে অ্যাচিভার্সে কভার করা আছে বিষয়গুলো, তোমাকে আর অন্য কোনো জায়গায় খুঁজতে হবে না। আজকের ভিডিওটা এই পর্যন্তই থাকুক। এখন আমি ডিনার করব, ডিনার করে অন্য কোনো সাবজেক্ট পড়বো, যেমন ধরো পলিটি বা ইকোনমি, যে কোনো একটা পড়বো, যেটা তোমাদের নেক্সট ব্লগে দেখাবো। ঠিক আছে, তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক কমেন্ট করে দিও, এবং তোমার বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও, তারাও জানতে পারবে যে কোন কোন সাবজেক্ট কতটুকু পড়া দরকার, কোন জায়গা থেকে পড়া দরকার। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে দিও, যার ফলে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তুমি নোটিফিকেশন পেয়ে যাও। ঠিক আছে, তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকলো। সবাইকে শুভরাত্রি জানিয়ে রাখছি, এবং তোমরাও খুব ভালোভাবে পড়াশোনা করতে থাকো। তো সকলকে ধন্যবাদ।